অর্থনীতি সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির তৃতীয় ক্লাস আমি নিচ্ছি, 3 নাম্বার ক্লাস। অর্থাৎ ইতিমধ্যে 2টো ক্লাস নিয়েছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ভারসাম্য বিনিময় হার নির্ধারণ। ক্লাসটা শুরু করার আগে বলছি, যারা আজকে প্রথম ক্লাস করছো তাদেরকে বলবো, যেখানে ভিডিও দেখছো তার নিচে দেখবে একটা গোল বৃত্তের ভিতরে ছোট্ট মেয়ের ছবি। এই ছবিতে প্রেস করার সাথে সাথে তোমরা আমার চ্যানেলের ভিতরে যেতে পারবে। যাওয়ার পর উপরে দেখবে হোম বাটন, ভিডিও প্লেলিস্ট। একটু কষ্ট করে কোথায় যেতে হবে? প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে যাওয়ার পর যার যার প্রয়োজন অনুযায়ী ক্লাসগুলো কি করবে দেখে নেবে। এখানে মাস্টার্স ফাইনাল ইয়ার, অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সব ইয়ারের ক্লাস দেওয়া আছে। মাস্টার্সের অনেক ক্লাস দেওয়া আছে, মাইক্রো ইকোনমিক্সের উপর দেওয়া আছে, ম্যাক্রোরও দেওয়া আছে। ক্লাসগুলো যার যার প্রয়োজন অনুযায়ী দেখবে। যাক, আর কথা না বলে আমি আজকের ক্লাসে যাচ্ছি, যেটা আমাদের পরীক্ষাতে প্রশ্নটা কিন্তু আসে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেটা হচ্ছে ভারসাম্য বিনিময় হার নির্ধারণ। ভারসাম্য কি নির্ধারণ? বিনিময় হার নির্ধারণ। তো এই ভারসাম্য বিনিময় হার নির্ধারণের জন্য আমরা 2 নম্বর ক্লাসে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান কার উপর নির্ভরশীল, কিসের উপর নির্ভরশীল, যে আলোচনাটা করেছিলাম, এই প্রশ্নের যখন তোমরা আনসার দেবে আগে ওই আলোচনাটা কি করবে, রাখবে। ঠিক আছে? এখন আমি তো চিত্রের মাধ্যমে কি করব, ফিনিশিংটা দেব। তবে যে প্রশ্নটা কি, বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার নির্ধারণ, এইটা এইভাবে স্টার্ট করবে যে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার তার চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হচ্ছে, নির্ধারিত হচ্ছে। অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আমরা 2 নম্বর ক্লাস থেকে আলোচনা করছি কোনটা, চাহিদা এবং যোগান পদ্ধতি নির্ধারিত হয়। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার চাহিদা নির্ধারক হলো এগুলো বলে, গত ক্লাসে যে আলোচনা করছি সেই পয়েন্টগুলো উল্লেখ করবে। আর বৈদেশিক মুদ্রার যে আমদানি যেটা, সেটা আমদানি নির্ধারকগুলো এগুলো উল্লেখ করবে। এরপর বলবা নিম্নে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য বিনিময় হার কি হয়, নির্ধারিত হয়। বলে কি করতে হবে, চিত্র আঁকতে হবে। আমি চিত্রটা আঁকছি, দেখো আমি চিত্র আঁকছি। এই ভূমিয়ককে বৈদেশিক মুদ্রার কি চাহিদা এবং যোগান ধরেছি। ভূমিয়ককে কি ধরেছি, বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান। এক কাজ করি, কিউ না দিয়ে আমি এখানে কি দিলাম, এম দিলাম, বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান। আর লম্বককে আমরা ধরেছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এটা কি দ্বারা প্রকাশ করেছে, আর দ্বারা প্রকাশ করেছে। আমরা জানি বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা এটা ডান দিকে নিম্নগামী, এই জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী করে অঙ্কন করেছি। আর আমরা বৈদেশিক মুদ্রার যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী করে কি করেছি, অঙ্কন করেছি। ঠিক আছে? তাহলে এখন এটা তো একেবারেই সহজ। আমরা জানি, আমরা পড়েছি যে বৈদেশিক মুদ্রার যে কোনো কিছুর চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য অর্জিত হয়। কোথায় ভারসাম্য অর্জিত হয়? চাহিদা এবং যোগান রেখার ছেদবিন্দুতে। তাহলে এখানে চাহিদা রেখা, বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা আর বৈদেশিক মুদ্রার যোগান রেখা, এরা পরস্পর ছেদ করেছে কোথায়? ইনট বিন্দুতে। অতএব এই ইনট বিন্দুতে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার হচ্ছে আর নট, ও আর নট, এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে ও এম নট। ঠিক আছে? বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা কিউডি এবং যোগান রেখা কিউএস পরস্পর ইনট বিন্দুতে ছেদ করেছে, যেখানে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের পরিমাণ পরস্পর সমান হয়েছে। কেন? চাহিদা রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে ও আর নট বিনিময় হারে আর নট ই নট। যোগান রেখা অনুযায়ী বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে ও আর নট বিনিময় হারে আর নট ই নট। অর্থাৎ চাহিদার যোগান পরস্পর কি হয়েছে, সমান হয়েছে। এর মানে হচ্ছে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়েছে কত, ও আর নট হয়েছে ভারসাম্য বিনিময় হার। আমরা যদি মনে করি যে এতটুকু বলার মাধ্যমে আমাদের আনসার কি হয়ে গেছে, হয় নাই। কারণ আমরা তো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ি না,
যে এতটুকু বললেই যে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়ে গেল? না, কারণ আমাদেরকে আনসার দিতে হবে, মনে রাখতে হবে আমরা 4th ইয়ারের স্টুডেন্ট অথবা মাস্টার্সের স্টুডেন্ট হিসাবে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই প্রশ্নের আনসার দিতে হবে। এখন আমাকে ব্যাখ্যা করতে হবে যে এখানে কিভাবে এই আর নোটে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়েছে। একটু লক্ষ্য করো, মনে করি বিনিময় হারটা হয়েছে OR1। বিনিময় হারটা কত? OR1 মনে করি, ঠিক আছে। আমার তো ভারসাম্য বিনিময় হার OR নোট নির্ধারিত হয়েছে। এটা যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে নির্ধারিত হয়, এই বিষয়টা এখন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। মনে করি যে বিনিময় হার হচ্ছে OR1। তো এই OR1 বিনিময় হারে, কোন বিনিময় হারে? OR1 বিনিময় হারে আমার বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R1E1। বৈদেশিক মুদ্রার চাহিদা কত? R1E1। R1E1 আর বৈদেশিক মুদ্রার যোগান কত? বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে যে এই দেখো কত বলেছি, R1E2। বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে R1E2, ঠিক আছে। দেখো তো OR1 আবার কি যেন বিনিময় হার, ঠিক আছে। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R1E1 আর বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে R1E2। কে বেশি? চাহিদা বেশি না যোগান বেশি? ডেফিনেটলি চাহিদা হতে কে বেশি? যোগান বেশি। এই চাহিদা হতে যোগান কি বেশি? এই চাহিদা হতে যোগান বেশি হওয়ার কারণে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা হ্রাস পাবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা কি হবে? R1টা কি হবে? হ্রাস পাবে, যেহেতু OR1 বিনিময় হারে বৈদেশিক মুদ্রার চাহিদা হতে যোগানের পরিমাণটা কি বেশি। একটু ব্যাখ্যা দিই। মনে করো OR1টা হচ্ছে 90 টাকা। OR1টা কত? এখানে লিখি, OR1টা হচ্ছে 90 টাকা। মানে বৈদেশিক মুদ্রা $1, এটার বিনিময় হার হচ্ছে কত? 90 টাকা। আবারও বলছি, বৈদেশিক মুদ্রা $1 সমান এটার বিনিময় হার কত? 90 টাকা, ঠিক আছে। এই অবস্থায় মনে করো আবার বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে কত? R1E1। ধরো R1E1 হচ্ছে চাহিদা 300 কোটি, ঠিক আছে। আর যোগান হচ্ছে কত? R1E2। R1E1 এর চেয়ে R1E2 অনেক বড় না? যোগান হচ্ছে মনে করো আমার 800 কোটি। R1E2 কত? R1E1 কে বলেছি 300 কোটি, তাহলে R1E2 হচ্ছে কত? 800 কোটি। তাহলে $1 সমান যদি 90 টাকা যদি বিনিময় হার হয়, তাহলে আমার বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে $300 কোটি। কত? $300 কোটি। আর বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে কত? $800 কোটি। তাহলে $800 কোটি হতে যখন আমরা $300 কোটি চাহিদা, যাদের চাহিদা আছে তাদেরকে যখন কি করব? দিয়ে দেব, তখন বৈদেশিক মুদ্রার এক্সেস সাপ্লাই কত? $500 কোটি। বৈদেশিক মুদ্রার এক্সেস সাপ্লাই কত? $500 কোটি। একটু বোঝার চেষ্টা করো যে বিনিময় হার OR1 মানে $1 সমান কত? 90 টাকা। কত ডলার সমান? যে $1 সমান 90 টাকা, ঠিক আছে। এই OR1 বিনিময় হার। এই অবস্থায় আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R1E1 মানে $300 কোটি। এই যে ভূমি অক্ষের দিকে না, তাহলে R1E1 মানে কি? ভূমি অক্ষে। ইচ্ছে করলে এটাকে আমি এইভাবে টেনে কত দেখাতে পারতাম? OM1 দেখাতে পারতাম, ঠিক আছে। আর এটাকে এইভাবে টেনে OM2 দেখাতে পারতাম, না দেখে আমি এদিকে দেখাচ্ছি। তা R1E1 হচ্ছে $300 কোটি। আবার এই OR1 বিনিময় হারে বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে $800 কোটি। তাহলে আমাদের কাছে $800 কোটি আছে, চাহিদা হচ্ছে কত? $300 কোটি। তাহলে $500 কোটি আমাদের এক্সেস সাপ্লাই কার? বৈদেশিক মুদ্রার। এক্ষেত্রে বলতো কারা? যারা বৈদেশিক মুদ্রার লেনদেন করে তারা বিপদে পড়লো না? তারা সমস্যার ভিতরে পড়লো না? কিভাবে সমস্যার ভিতরে পড়লো একটু দেখো, যেটা আমি গত ক্লাসে এবং এর আগের ক্লাসে, বিশেষ করে 1 নাম্বার ক্লাসটা ভালো করে ফলো করবে, যে বৈদেশিক মুদ্রার যোগানটা কিভাবে নির্ধারিত হয়। বিদেশ থেকে কি হয়েছে? তোমার ভাই $1000 কি করেছে? পাঠিয়েছে। তাহলে এই $1000
কি হচ্ছে, বাংলাদেশের কোনো ব্যাংকে জমা পড়েছে, সেটা সোনালী ব্যাংক হোক, জনতা ব্যাংক হোক, এক্সিম ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, যে কোনো একটা ব্যাংকে $1,000 কি হয়েছে, জমা হয়েছে। আর সাথে সাথে তোমাকে কি করেছে, ওই ব্যাংক বাংলাদেশে তোমাকে কি করছে, টাকা কি করেছে, দিয়ে দিয়েছে। সে তো তোমাকে টাকা দিয়ে দিয়েছে, আর তার কাছে $1,000টা কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। এখন সে কি করবে, যারা বৈদেশিক মুদ্রার চাহিদা করে, ঠিক আছে, মনে করো তোমাকে তারা দিয়ে দিয়েছে 85,000 টাকা দিয়েছে। এখন বৈদেশিক মুদ্রা যারা চাহিদা করে তারা কি করবে, ব্যাংক কি করবে, তাকে $1,000 দিয়ে দেবে, বিনিময়ে তার কাছে 87,000 টাকা মনে করো কালেকশন করলো। তাহলে ব্যাংকের লাভ হচ্ছে কত, 2,000 টাকা, 2,000 টাকা। এইভাবে ব্যাংক কি করে লেনদেন করে, ঠিক আছে, সে তার লাভটা কি করে হিসাব করে, কারণ তাকে তার কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হবে, আমানতকারীদের কি করতে হবে, ইন্টারেস্ট বা প্রফিট কি করতে হবে, দিতে হবে। তাহলে এখন দেখো ব্যাংকে $500 কোটি কি রয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার জমা রয়ে গেছে। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের যে এই $500 কোটি কোনো চাহিদা কি না থাকার কারণে, যে যারা এই বৈদেশিক মুদ্রার ব্যবসা করে তাদের কাছে এই $500 কোটি অলস পড়ে থাকার কারণে তাদের লস হয়ে যাবে। তখন তারা কি করবে, যে এই $500 কোটি যাতে চাহিদা যাতে কি হয়, সৃষ্টি হয়, চাহিদা যাতে বাড়ে, তখন তারা এই বিনিময় হারটা কি করবে, কমিয়ে দেবে। 90 টাকার থেকে মনে করো কোথায় চলে আসবে, 85 টাকা, ওয়ান নটে, ওই যে যেটা ভারসাম্য বিনিময় হার চলে আসবে। মানে $1 সমান কত করে ফেলবে, 85 টাকা করে ফেলবে, ঠিক আছে, $1 সমান 85 টাকা করে ফেলবে। আচ্ছা, এখন $1 সমান 85 টাকা করলে একটু দেখো তো চাহিদাটা কত হবে। $1 সমান 85 টাকা করলে চাহিদা হবে ওয়ার নট, মানে বিনিময় হারটা কত, ওয়ার নট কত ধরেছি, 85 টাকা, চাহিদা হবে আর নট ই নট, অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে কত, আর নট ই নট, ঠিক আছে। তাহলে R1E1 হতে আর নট ই নট, চাহিদা বাড়লো না কমলো, চাহিদা বাড়লো। আগে ছিল R1E1, এখন আর নট ই নট, চাহিদা বাড়লো, চাহিদা বেড়ে আগে ছিল 300 কোটি, এখন হলো কত, 500 কোটি। তা চাহিদা কত বেড়েছে, চাহিদা 200 কোটি বেড়েছে। আমি যদি 550 কোটি লিখতাম তাহলে বলতাম চাহিদা কত বেড়েছে, 350 কোটি। 600 কোটি লিখতাম, চাহিদা কত বেড়েছে, 400 কোটি বেড়েছে, ঠিক আছে, 600 হলে 300 কোটি বেড়েছে। যাক, আমি একটা কাল্পনিক উদাহরণ, যে চাহিদা বেড়ে কত হয়েছে, 500 কোটি, টোটাল চাহিদা বেড়েছে কত, 200 কোটি। এর মানে হচ্ছে যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে গেলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি এই দেখো একটা দিয়ে দিলাম, মানে চাহিদাটা কতটুকু বাড়ছে, এখানে একটা নাম দেই, ধর F1, মানে F1E নট বাড়ছে, আগে তো ছিল R1E1, মানে কত, R1E1 এর সাথে R1E1 যে কথা, আর F1, হ্যাঁ, এখন ওই বৈদেশিক বিনিময় হার যখন আর নট হয়ে যাবে তখন আরো F1E নট বাড়ছে, হ্যাঁ, তাহলে এখন বৈদেশিক মুদ্রার চাহিদা কত হয়ে যাবে, আর নট ই নট বাড়ছে কত, F1E নট, মনে করি এটা কত, $200 কোটি। আবারও বলছি, প্রথমে বৈদেশিক মুদ্রার চাহিদা OR1 এ কত ছিল, R1E1, তা R1E1 আর মনে R1E1 যে কথা, আর নট F1 কি একই কথা, সমান দূরত্ব, ঠিক আছে। আর ওয়ার নোটে বৈদেশিক মুদ্রার চাহিদা কত, আর নট ই নটের ভিতরে আগের কত, আরো নট F1, তাহলে এই F1E নট বৃদ্ধি পেয়েছে, যেটা মনে করে আমাদের কত, 200 কোটি বৃদ্ধি পেয়েছে। ফলে আর নট ই নটের মান হচ্ছে কত, 500 কোটি। এখন বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমার কারণে তার চাহিদা বাড়লো। কেন বাড়লো, এই প্রশ্নের একটা উত্তর দিই। কেন বাড়লো একটু বুঝাই, কেন বাড়লো। এটা বাড়ার কারণ হচ্ছে যে বৈদেশিক মুদ্রার চাহিদা কার উপর নির্ভর করে, আমদানির উপর নির্ভর করে। এর মানে আমাদের আমদানির পরিমাণ কি হয়ে গেছে, বেড়ে গেছে, আমাদের আমদানির পরিমাণ বেড়ে গেছে। আমাদের মনে করো যে তোমার বিদেশ যাওয়ার পরিমাণটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, ফলে বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়েছে। আমাদের মনে করো যে ওই বিদেশে চিকিৎসা নেওয়ার পরিমাণটা বেড়ে গেছে, এ মানে বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে একটু ব্যাখ্যা দিই। আগে ছিল তো $1 সমান কত, 90 টাকা, এখন $1 সমান কত, 85 টাকা। আমার এই কলমের দাম মনে করো 1 টাকা, আমার এই কলমের দাম কত টাকা বলেছি, মনে করো 1 টাকা আমি বিদেশে রপ্তানি করি, ঠিক আছে। আচ্ছা, তা আমার রপ্তানি মানে কি, বিদেশিদের আমদানি, আমার রপ্তানি মানে কি, বিদেশিদের আমদানি। এখন দেখো
যে বিনিময় হার যখন R1 থেকে হ্রাস পেয়ে R0 হয়েছে, মানে 90 টাকা হতে কমে কত টাকা হয়েছে, 85 টাকা হয়েছে। একটা বিষয় বোঝার চেষ্টা করো। আগে একজন বিদেশি $1 দিত, আমাদের ব্যাংকে কত দিত? $1 দিত। $1 দিয়ে সে কত টাকা পেত? 90 টাকা পেত। কত টাকা পেত সে? 90 টাকা পেত। এই যে এখানে 90 টাকা পেত। এই 90 টাকা দিয়ে সে আমার দেশ থেকে কয়টা কলম পেত? আমার কাছ থেকে 90টা কলম পেত, কারণ আমার একটা কলমের দাম কত? 1 টাকা। অর্থাৎ সে কয়টা? 90টি কলম পেত। এর মানে সে $1 দিয়ে আগে আমার দেশ থেকে 90টা কলম কি করত? নিয়ে যেত। ঠিক আছে, মানে আমার রপ্তানি ছিল 90টা কলম $1 বিনিময়ে। ঠিক আছে, এরপর যদি 90,000 কোটি যদি রপ্তানি করি সেটা ওইভাবে হিসাব আসবে। ওকে, এখন হয়েছে কি, বিনিময় হার কমে কত হয়েছে? $1 সমান কত? OR0, মানে 85 টাকা। অর্থাৎ সে $1 দিয়ে এখন ওই বিদেশি কত টাকা পাচ্ছে? 85 টাকা পাচ্ছে। আর 85 টাকা পাচ্ছে, অর্থাৎ বিদেশি ব্যাংকে $1 জমা দিয়ে সে কত পাচ্ছে? 85 টাকা। তাহলে সে আমাকে কত টাকা দেবে? 85 টাকা দেবে। আবার একটা কলমের দাম কত? 1 টাকা। আমি তাকে কয়টা কলম দেব? আমি তাকে 85টা কলম দেব। আমি তাকে কয়টা কলম দেব? 85টি কলম দেব। তাহলে লক্ষ্য করো, যখন বিনিময় হার $1 সমান 90 টাকা ছিল, ওই বিদেশি কি করলো? যখন আমার কাছ থেকে এই কলম কেনার জন্য ব্যাংকের মাধ্যমে $1 পাঠালো, আমি কত টাকা পেলাম? 90 টাকা পেলাম। আমরা একটা কলমের দাম তাকে বলেছিলাম আগে বাংলাদেশি টাকা 1 টাকা, অতএব সে 90 টাকায় 90টা কলম পেয়ে গেছে। এখন বিনিময় হার কমে $1 হয়ে গেছে R0, মানে 85 টাকা। এখন সে যখন $1 পাঠালো, আমি 85 টাকা পেলাম। আমি তাকে কি করলাম? যে 85টি কলম দিয়ে দিলাম, যেহেতু একটা কলম আমার 1 টাকা। তাহলে ওই বিদেশি $1 90টা কলম পেত। বিনিময় হার কমে যাওয়ার কারণে $1 কয়টা কলম পাচ্ছে? 85টা কলম পাচ্ছে। তাহলে ওই বিদেশির কাছে কলমের দামটা কি হয়ে গেল? বেড়ে গেল। কলমের দামটা বেড়ে গেল। আগে কলমের দাম ছিল কত? 1/90 টাকা একটা কলমের দাম। এখন হচ্ছে কত? 1 কত? 85। ঠিক আছে, আগে $1 90টা কলম পেত, তাহলে একটা কলমের দাম কত? $1/90। আর এখন $1 কয়টা কলম পাচ্ছে? 85টা। একটা কলমের দাম 1/85। ঠিক আছে, তাহলে এখন $1 কম কলম পাচ্ছে, অর্থাৎ তার কলমের দাম বেড়ে গেল। অর্থাৎ এর মানে কি? খাতায় লিখে রাখো, যখনই কি হয়, যখনই যে বিনিময় হারটা কমে যায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা কমে যায়, এই যে R1 থেকে R0 আসবে, খাতায় লিখে রাখো। যখনই বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা কি হয়ে যায়? কমে যায়, তখন বিদেশিদের নিকট আমাদের রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়। বিদেশিদের নিকট আমাদের রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়। আমাদের রপ্তানি পণ্যের দাম বেড়ে গেলে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কমে যায়। আমাদের রপ্তানি পণ্যের চাহিদা যদি কমে যায়, তখন তারা কি করবে? আমাদের রপ্তানি পণ্য কি করবে? কম কিনবে। ঠিক আছে, তো ওরা যদি আমাদের রপ্তানি পরিমাণ কম কিনে, মানে আমাদের রপ্তানি পরিমাণ যদি কমে যায়, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রার যোগান কি হয়ে যাবে? কমে যাবে। আমাদের বৈদেশিক মুদ্রার যোগান কি হয়ে যাবে? বৈদেশিক মুদ্রার যোগান কমে যাবে। ব্যাখ্যা দিতে গিয়েছিলাম, এটা ব্যাখ্যা চলে আসছে আরেকটা। বৈদেশিক মুদ্রার যোগান কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে একটু বোঝার চেষ্টা করে আবার বলছি, যে যখনই কি হচ্ছে, বিদেশিদের নিকট যে বিনিময় হারটা কমে যাবে, তখন কি হয়? তারা আমাদের দেশ থেকে যে পণ্যটা কি করে ক্রয় করে, সেটার মূল্যটা তাদের কাছে বেড়ে যায়। মানে আমাদের রপ্তানি পণ্যের দামটা তাদের কাছে বেড়ে যায়। ঠিক আছে, ফলে তারা আমাদের পণ্য কম কিনে। এর মানে আমাদের রপ্তানি কমে যায়। আমাদের রপ্তানি কমে গেলে আমাদের বৈদেশিক মুদ্রার যোগানটা কি কমে যায়। তাহলে একটু দেখো, আবার R1 বিনিময় হারে বৈদেশিক মুদ্রার যোগান কত ছিল? R1E2 নাকি? R1E2 সেটা কত বলেছিলাম? $800 কোটি। এখন R0 বিনিময় হারে কত? এটা R0E0, এখানে একটা দাগ দিচ্ছি, F2 বিন্দু। ঠিক আছে, এখন কত হয়ে গেছে? এই দেখো, এখন এটা হচ্ছে R0E0। তাহলে কতটুকু কমে গেছে? এই F2E0 পরিমাণ কমে গেছে। বৈদেশিক মুদ্রার যোগান কতটুকু কমে গেছে? এই F2E0 পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। মনে করো আমার R0E0 কত ধরেছিলাম? R0E0 যদি কত হয়? $500 কোটি হয়, তাহলে R1E2 ছিল $800 কোটি, আর R0E0 হচ্ছে $500 কোটি, মানে প্রায় $300 কোটি কি হয়ে গেছে? আমার বৈদেশিক মুদ্রার যোগানটা কমে গেছে। কিভাবে কমে গেছে? ওই যে বিনিময় হার কমে যাওয়ার কারণে
আমাদের রপ্তানি পণ্যের মূল্য বিদেশিদের নিকট কি হয়ে যায়, বেড়ে যায়। ফলে বিদেশিরা আমাদের রপ্তানি পরিমাণ কমিয়ে দেয়, ফলে আমাদের রপ্তানি কমে যায়। রপ্তানি কমে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার যোগানটা কমে গেল। ফলে এই যে R1 E2টা কোথায় চলে আসলো, বৈদেশিক মুদ্রার যোগানটা, এই যোগানটার কারণে যে R0 E0 কতটুকু কমলো, F2 E0 পরিমাণ কি হয়ে গেল, কমে গেল। এই কমে যাওয়ার কারণটা কি, আমাদের রপ্তানি পরিমাণটা কমে যাওয়া। তাহলে এই উদাহরণ থেকে একটু দয়া করে লিখবে তোমরা যে বিনিময় হার যখন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার যখন কমে যায়, রপ্তানি পণ্যের মূল্যটা বেড়ে যায়, ফলে আমাদের রপ্তানির চাহিদা কমে যায়, রপ্তানি কমে যায়, ফলে বৈদেশিক মুদ্রার যোগান কমে যায়। তাহলে এই যে আমরা F2 E0 চলে আসছি, এইটা বৈদেশিক মুদ্রার যোগান কমার একটা কারণ আমি কি করেছি, আমি ব্যাখ্যা করেছি। ঠিক আছে, আরো কারণ আছে। আরো কারণ কি, সেটা হচ্ছে যখন এটা 90 টাকা থেকে 85 টাকা চলে আসবে, তখন বিদেশ থেকে তোমার ভাই বলবে যে এখন ডলার পাঠিয়ে লাভ নাই, বলছো এখন তো এটা 85 টাকায় চলে আসছে, ডলার পাঠাইলে কি পাবা, যে টাকা কম পাবে। ঠিক আছে, দেখি সামনে ডলার যদি বিনিময় হার বাড়ে তখন ডলার কি করব, পাঠাবো। তাহলে পাঠানোর পরিমাণটা কি হয়ে যাবে, কমে যাবে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার যোগান কি হয়ে যাবে, বৈদেশিক মুদ্রার যোগান কমে যাবে। এইগুলো হচ্ছে বৈদেশিক মুদ্রার যোগান কমে যাবে এবং কমে গিয়ে এই E2টা E0 চলে আসবে। কতটুকু কমছে, F2 E0 পরিমাণ কমছে। ক্লিয়ার? জি। এখন আসো যে ওই যে আমি ব্যাখ্যা দিতে গিয়েছিলাম কেন বাড়ছে, চলে গেছে আরেকটাতে, যোগান কেন কমছে, ব্যাখ্যা চলে গেছে। এখন বাড়ার ব্যাখ্যাটা বলি। যেই আমার বিনিময় হারটা কমবে, তখন কিন্তু আমার আমদানির পরিমাণটা বেড়ে যাবে। আমার আমদানির পরিমাণটা বেড়ে যাবে। এখন এই আমদানির পরিমাণটা বেড়ে যাবে। কিভাবে আমদানি পরিমাণটা বেড়ে যাবে একটু দেখো, কিভাবে আমদানি পরিমাণটা বেড়ে যাবে আমি ব্যাখ্যা করছি। আগে কিন্তু আমি OR1 বিনিময় হারে আমদানি কি দ্বারা করব, ডলার দিয়ে। কি দরকার, ডলারের দরকার। এই জন্য আমি যখন ব্যাংকে 90 টাকা জমা দিতাম, আমি কয় ডলার পেতাম, $1। এই যে R1 বিনিময় হারে 90 টাকা জমা দিলে আমি কি করতাম, আমি $1 আমি পেতাম। অর্থাৎ বিদেশ থেকে আমি $1 পণ্য আমদানি করতাম। কত টাকার বিনিময়, 90 টাকার বিনিময়। কত টাকার বিনিময়, 90 টাকার বিনিময়। মনে করো যে এই যে আমি যে শার্টটা পরে আছি, ধরো এই শার্টের দাম হচ্ছে $1। এই শার্টের দাম কত, $1। এটা বিদেশ থেকে কি করা হয়, আমদানি করা হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেশের যারা আমদানিকারক, তারা কি করেছে, ব্যাংকে 90 টাকা জমা দিলে $1 পায়, আর বিদেশ থেকে এই শার্টটা কি করে আমদানি করে। ঠিক আছে, তাহলে এই শার্টটার বাংলাদেশে প্রাইস কত পড়বে, 90 টাকা পড়বে। কারণ 90 টাকা দিয়ে তারা কি হয়েছে, $1 কি হয়েছে, পেয়েছে, এবং সেই শার্টটা কি করেছে, আমদানি করেছে। অতএব এই শার্টের দামটা 90 টাকা পড়বে। হ্যাঁ, হতে পারে এই 90 টাকার সাথে একটু মনে করো যে শিপিং কস্ট প্লাস আর অন্যান্য একটু কস্ট যোগ হয়ে হয়তো এটা দাম 95 টাকা পড়তে পারে। ঠিক আছে, এটা এই কষ্ট সবগুলোর সাথে কি হবে, যোগ হবে। ক্লিয়ার? জি। এখন মনে করো আমার $1 সমান R0, মানে বিনিময় হার কি হয়ে গেছে, কমে গিয়েছে। অর্থাৎ এখন $1 পাওয়ার জন্য আমি ব্যাংকে কত টাকা জমা রাখছি, 85 টাকা জমা রাখছি। ব্যাংকে কত টাকা জমা রাখছি, 85 টাকা। তাহলে আগে আমার বাজারে শার্টের দামটা কত ছিল, 95 টাকা। $90 টাকা দিয়ে যে $1 পেতাম, এই $1 শার্টটা কি করতো, তারা বিদেশ থেকে আমদানি করতো, এবং এটার সাথে মনে করো শিপিং কস্ট আর তাদের প্রফিট অন্যান্য খরচ যোগ করে এটা বাজারে দাম কত টাকা ছিল, 95 টাকা ছিল এই আমদানি পণ্য শার্টের দামটা। ঠিক আছে, 95 টাকা দিয়ে কিনতাম। এখন মনে করো বিনিময় হারটা কমে গেছে। অতএব যে আমদানিকারকরা 85 টাকা দিয়ে কয় ডলার পায়, $1 পায়। 85 টাকা দিয়ে $1 পায়। ঠিক আছে, 85 টাকা দিয়ে সে $1 পাচ্ছে, আর বিদেশ থেকে $1 দিয়ে শার্টটা কিনলো। তো এই শার্টটা কিনতে গিয়ে এখন কত টাকা খরচ হচ্ছে, 85 টাকা। এবং এটার সাথে শিপিং কস্ট এবং অন্যান্য প্রফিট যোগ করে এটা বাজারে বিক্রি করছে কত টাকা দিয়ে, 90 টাকা দিয়ে বিক্রি করছে। এর মানে কি, এই শার্টটা আমদানি পণ্য, আগে দাম ছিল কত টাকা, 95 টাকা, এখন দাম কত, 90 টাকা। শার্টের দাম কি হয়ে গেছে, কমে গেছে। আমদানি পণ্যের দাম কি হয়ে গেছে, কমে গেছে। দয়া করে লিখে রাখো, R1 থেকে R0 বিনিময় হার কমে গেলে আমদানি পণ্যের দাম কমে যায়। লিখে রাখো খাতায়, বিনিময় হার কমে গেলে আমদানি পণ্যের দাম কমে যায়। আর একবার ব্যাখ্যা করো, বোঝার চেষ্টা করো কেন। এই শার্টের দামটা নিউ ইয়র্কে কত টাকা, $1। আমরা এই শার্টটা নিউ ইয়র্ক থেকে কি করি, আমদানি করি। কিভাবে আমদানি করি, বিনিময় হার
ছিল $1 সমান OR1 মানে 90 টাকা। আমাদের ব্যবসায়ীরা কি করলো, যে আমাদের ব্যাংকে 90 টাকা কি করলো এখানে জমা দিল, আর ব্যাংক ওখানে তাদেরকে $1 কি করলো পেমেন্ট দিয়ে দিল। এই 60টা কি হয়ে গেল, চলে আসলো। 90 টাকা দিয়ে $1 পেলো, 60টা চলে আসলো। এখন এই 90 টাকার সাথে তাদের শিপিং কস্ট এবং তাদের প্রফিট যোগ করে এটা বাজারে 95 টাকা দিয়ে বিক্রি করলো। এখন কি হলো, যে বিনিময় হার OR0, ওই যে বিনিময় হার কমে গেছে, কমে দেওয়ার কারণে মানে $1 সমান 85 টাকা, অর্থাৎ 85 টাকা জমা দিয়ে $1 পাচ্ছে। ঠিক আছে, তো 85 টাকা জমা দিয়ে $1 পাচ্ছে, 60টা পেয়ে গেল। ক্লিয়ার, 60টা পেয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা এখন কত টাকা পেলো, 85 টাকা দিয়ে পেলো। এটার সাথে প্রফিট শিপিং কস্ট যোগ করে এটার দাম রাখলো আরো 5 টাকা যোগ করে 90 টাকা। তাহলে আমার এই শার্ট আগে ছিল কত, আমদানি পণ্য 95 টাকা, এখন বিনিময় হার কমে দেওয়ার কারণে এটা হচ্ছে 90 টাকা। তাহলে কি দেখা গেল, তাহলে দেখা গেল যে বিনিময় হার যদি কি হয়ে যায়, কমে যায়, বিনিময় হারটা যদি কি হয়ে যায়, কমে যায়, তাহলে আমদানি পণ্যের দাম কমে যায়। দয়া করে লিখে রাখুন। আগে বলেছিলাম বিনিময় হারটা কমে গেলে রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়, আর এখন বলছি বিনিময় হার কমে গেলে আমদানি পণ্যের দাম কমে যায়। লিখে রাখো, আমদানি পণ্যের দাম কমে যায়। আর যখনই আমদানি পণ্যের দাম কমে যাবে তখন আমার আমদানি চাহিদা বাড়বে। এটা যখন কি হয়ে গেল, 95 টাকা, 90 টাকার জায়গায় 85 টাকা হয়ে গেল, তা আরো অনেকজনে কি করবে, এটা কিনবে, অনেকের ক্রয় ক্ষমতার ভিতরে কি হবে, চলে আসবে। ঠিক আছে, তাহলে আমদানি পরিমাণটা বাড়ে, আর আমদানি পরিমাণ বাড়লে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে। ফলে আগে বৈদেশিক মুদ্রার চাহিদা ছিল দেখো OR1 বিনিময় হারে R1E1, এখন কত R0E0। তা R1E1 যা কথা, R1 F1 একই কথা। কতটুকু বাড়ছে, এই F0E0 বাড়ছে। কথা বুঝছো, F0E0 বাড়ছে এবং এই যে E0 বাড়ছে। তাহলে আমরা বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ার ব্যাখ্যাটা কি করলাম, পেলাম। শুধুমাত্র কি আমদানি বাড়ার মাধ্যমে কি বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে? না, শুধু আমদানি বাড়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে না। তখন মনে করো আমরা যারা আছি আমরা বলবো তো এক কাজ করি, যে আগে তো তোমার $1000 পাওয়ার জন্য 90,000 টাকা খরচ করা লাগতো, এখন তো বিনিময় হার কমে গেছে 85 টাকা, এখন 85,000 টাকা খরচ করলে $1000 কি করি পেয়ে যাই, 5,000 টাকা সেভ হচ্ছে। হ্যাঁ, তো এক কাজ করি, তো এখন চিকিৎসাটা বিদেশে কি করি, করায় ফেলে। তাহলে আমি তখন কি করলাম, এই যে তোমার কম টাকা দিয়ে ডলার পাচ্ছি, আমি তখন বিদেশি কি করব, আমি যাব। ফলে কি হচ্ছে, আবার ডলারের চাহিদাটা কি হবে, বাড়বে। এত ডলারের চাহিদা বাড়লো। তাহলে দেখো যে আমার ঘাটতি কতটুকু ছিল OR1 বিনিময় হারে, E1 E2 সরি এক্সেস সাপ্লাই ছিল, ঘাটতি আমি ভুল বলছি, এক্সেস সাপ্লাই ছিল, ডলারের অতিরিক্ত কি ছিল, যোগান ছিল E1 কতটুকু, E2। ঠিক আছে, এখন আবার কি হয়েছে, যে এই E1 E2-র ভিতরে দেখো যখন বিনিময় হার যে R1 থেকে R0 90 থেকে 85 টাকাতে চলে আসলো, তখন আমার যে ডলারের চাহিদা বাড়লো F1E0। ফলে ডলারের টোটাল চাহিদা হলো R0E0। আমি F1E0 বেড়েছে বলেছি, টোটাল চাহিদা হলো R0E0। আর আবার ডলারের সাপ্লাই কমে গেল, এই যে বিনিময় হার কমে যাওয়ার কারণে F2E0। ফলে আবার ডলারের টোটাল যোগান হলো এই কমে গিয়ে হলো R0E0, অর্থাৎ ডলারের চাহিদা যোগান আবার পুনরায় কি হয়ে গেল, সমান হয়ে গেল। আবার ভারসাম্য বিনিময় হার কোথায় চলে আসলো, ভারসাম্য বিনিময় হার চলে আসলো OR0। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম চাহিদা যোগানের মাধ্যমে যে বিনিময় হারটা নির্ধারিত হয়। যদি কোনো কারণে যদি OR1 বিনিময় হারে যদি বৈদেশিক মুদ্রার বাজারে যদি অভারসাম্য থাকে, সেক্ষেত্রে যদি আবার অতিরিক্ত যদি কি থাকে, যে বৈদেশিক মুদ্রার যোগান থাকে, তাহলে যারা বৈদেশিক মুদ্রার লেনদেন করে ব্যবসা করে তারা কিন্তু বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা কি করে, কমিয়ে দেবে। বিনিময় হার কমিয়ে দেওয়ার সাথে সাথে আবার রপ্তানি পণ্যের মূল্যটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। ফলে আমার রপ্তানি পরিমাণ কমে বৈদেশিক মুদ্রার যোগান কমবে, আরও অনেক কারণে বৈদেশিক মুদ্রার যোগান কমবে, এবং আমার আমদানি পণ্যের মূল্য কমে যাওয়ার কারণে আমদানি পণ্যের চাহিদা বাড়বে, আমদানি পণ্যের চাহিদা আরও অনেক কারণেও কি হবে, বাড়বে। এইভাবে যোগান কমে চাহিদা বেড়ে আবার আমরা E0-এ কি করব, চলে আসব, আবার পুনরায় ভারসাম্য কি হবে, অর্জিত হবে। আমি R1-এর ব্যাখ্যা দিয়েছি। এখন আসো বৈদেশিক বিনিময় হার যদি মানে আমি বলছি R1 থেকে ব্যাক করে R0-এ আসছে নাকি, যদি R2-তে থাকতো, যদি R2-তে থাকতো তাহলে কি হতো, তাহলে একটু দেখি কি হতে পারে।
যে এখানে একটা নাম দিলাম, সেটা E1 E2 দিয়েছি না, তাহলে E3, এখানে হচ্ছে কি E4। এখানে বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে R2E4, R2E4। কারণ চাহিদা নির্ধারিত হয় চাহিদা রেখা অনুযায়ী, যোগান নির্ধারিত হয় যোগান রেখা অনুযায়ী। অনেকে খুব সুন্দর বলে ফেলে, আগে চাহিদা ছিল R1E1 আর এখন চাহিদা হচ্ছে R2E3। R2E3 বৈদেশিক মুদ্রার চাহিদা। কিন্তু ওই যে আমি বারবারে বলি, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। ঠিক আছে, তাহলে বৈদেশিক মুদ্রার চাহিদা গাছে চাহিদা ধরে, আর বৈদেশিক মুদ্রার যোগান গাছে যোগান ধরে। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে। তো এই যে বললাম, এটা R1E1 হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদা, এটা ঠিক আছে, এই যে বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা। আর R2E3 কে এইটা দেখে দেখে R2E3 কে কি বললাম, বৈদেশিক মুদ্রার চাহিদা বললাম R2E3 কে। কিন্তু R2E3 এইটা তো বৈদেশিক মুদ্রার কোথায় পড়ছে, যোগান রেখায়। তাহলে আম গাছে তো জাম ধরে না, আম গাছে আম ধরে, তাহলে যোগান রেখায় যোগান ধরে। R2E3 কার যোগান, বৈদেশিক মুদ্রার কি যোগান। আর R2E4 কোথায় পড়েছে, চাহিদা রেখায় পড়েছে। R2E4 হচ্ছে বৈদেশিক মুদ্রার চাহিদার পরিমাণ। তাহলে এখানে বৈদেশিক মুদ্রার যোগান হতে কে বেশি, বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি। বৈদেশিক মুদ্রার যোগান হতে বৈদেশিক মুদ্রার চাহিদা বেশি। এর মানে এখানে বৈদেশিক মুদ্রার চাহিদাটা বৈদেশিক মুদ্রার যোগান হতে বেশি। তাহলে আসো, যে মনে করো বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে $1000 কোটি। ধরো R2E4 বৈদেশিক মুদ্রার চাহিদা কত, R2E4 না, মনে করি $1000 কোটি। আর বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে R2E3 মানে অনেক কম, অনেক কম, মনে করি কত, $300 কোটি। $300 কোটি। অর্থাৎ বৈদেশিক মুদ্রার যোগান হতে বৈদেশিক মুদ্রার চাহিদা অনেক বেশি। বৈদেশিক মুদ্রার যোগান হতে বৈদেশিক মুদ্রার চাহিদা কি, অনেক বেশি। আচ্ছা, এখন একটু হিসেব করো, যারা বৈদেশিক মুদ্রার লেনদেন করে, যে মানে ওই আর্থিক প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, তাদের কাছে বৈদেশিক মুদ্রা আছে কত, $300 কোটি। আর তারা দেখলো যে পণ্য আমদানি করার জন্য, আমাদের বিদেশ যাওয়ার জন্য, আমাদের বিদেশি চিকিৎসা নেওয়ার জন্য, বিদেশে লেখাপড়া করার জন্য আমাদের বৈদেশিক মুদ্রার চাহিদা হচ্ছে $1000 কোটি। আর এই রেটে বৈদেশিক মুদ্রার যোগান হচ্ছে কত, $300 কোটি। তারা $300 কোটি আর চাহিদা $1000 কোটি। তাহলে এখন সুযোগটা কার হাতে চলে যাবে, এই সুযোগটা চলে যাবে যারা বৈদেশিক মুদ্রার লেনদেন করে, বৈদেশিক মুদ্রার বাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা লেনদেন করে, তাদের হাতে কি হয়ে যাবে, সুযোগটা চলে আসবে। তখন তারা কি করবে, বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা বাড়িয়ে দিবে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা তারা বাড়িয়ে দিবে, কোনো ভুল করবে না, দ্রুত কি করবে, বিনিময় হারটা বাড়িয়ে দিবে। কেন, কারণ চাহিদা হচ্ছে $1000 কোটি আর তাদের কাছে আছে কত, $300 কোটি। ঠিক আছে, আরো $700 কোটি কি রয়েছে, বৈদেশিক মুদ্রার অতিরিক্ত চাহিদা আছে। সাথে সাথে বৈদেশিক মুদ্রার কি করবে, বিনিময় হারটা বাড়িয়ে দিবে। অর্থাৎ বিনিময় হারটা বেড়ে কোথায় চলে যাবে, R2 থেকে বাড়বে, বিনিময় হারটা বাড়বে। ঠিক আছে, এখন আসো যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাড়বে। একটু আগে কি বলেছিলাম, বৈদেশিক মুদ্রার বিনিময় হার যদি কমে যায়, আগের ব্যাখ্যাটা শোনো, ওই যে বিনিময় হার যদি কমে যায়, তাহলে রপ্তানি পণ্যের দাম কি বলেছিলাম, রপ্তানি পণ্যের দাম বেড়ে যায় বলেছিলাম, রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়। তাহলে একটু খাতায় রেখো, আগে কি বলেছিলাম, বিনিময় হার কমে গেলে রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়। তাহলে বিনিময় হার বেড়ে গেলে যখন এদিকে বাড়বে, যখন তখন রপ্তানি পণ্যের দাম কি হয়ে যাবে, কমে যাবে। ক্লিয়ার? ঠিক আছে, আগে কি বলেছিলাম, যে বিনিময় হার কমে গেলে রপ্তানি পণ্যের দাম বাড়ে। তাহলে বিনিময় হার বেড়ে গেলে রপ্তানি পণ্যের দাম কমে যায়। মনে করে এখন R2, অর্থাৎ আমি $1 দিয়ে কত টাকা পাচ্ছি, $1 দিয়ে পাচ্ছি 80 টাকা। কত টাকা পাচ্ছি, 80 টাকা পাচ্ছি। এখন এইটা বেড়ে কোথায় চলে গেল, 85 টাকাতে চলে গেল। এর মানে হচ্ছে আগে বিদেশিরা মানে $1 দিয়ে কত টাকা পেত, 80 টাকা পেত। আমার দেশ থেকে 80 টাকার পণ্য কি করছে, নিচ্ছে। এখন সে $1 দিয়ে কত টাকা পাচ্ছে, 85 টাকা পাচ্ছে।
এর মানে এখন সে 85 টাকার পণ্য নিচ্ছে। তাহলে আগে $1 দিয়ে 80 টাকার পণ্য নিচ্ছে, এখন $1 দিয়ে 85 টাকার পণ্য নিচ্ছে। $1 দিয়ে সে আমার দেশ থেকে বেশি পণ্য কি করছে, নিচ্ছে। এর মানে আমার রপ্তানি পণ্যের মূল্য বা দাম কি হয়ে গিয়েছে, কমে গিয়েছে। কখন? যখন বিনিময় হারটা বাড়ে। তাহলে খাতায় লিখে রাখো, বৈদেশিক বিনিময় হার, মুদ্রার বিনিময় হার বাড়লে রপ্তানি পণ্যের দাম কমে যায়। ফলে রপ্তানি পরিমাণটা বাড়ে, রপ্তানি পরিমাণ বাড়লে বৈদেশিক মুদ্রার যোগান বাড়ে, বৈদেশিক মুদ্রার যোগান বাড়ে, বৈদেশিক মুদ্রার যোগান বাড়ে। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি জাস্ট দুইটা কিন্তু সেম রাখছি আর হ্যাঁ। এর মানে কি, বৈদেশিক মুদ্রা কোথায় যাচ্ছে, আমি E3 থেকে E0 যাচ্ছি না, এর মানে বৈদেশিক মুদ্রার যোগান এতটুকু বাড়ছে। এই যে এটা যোগান দেখে না, তো E3 থেকে E0 যাবো, মানে R2 থেকে R0 যাওয়া মানে কি, E3 থেকে E0 আমার বৈদেশিক মুদ্রার যোগান বাড়ছে। কোথায় চলে গেলাম, E0, R0, E0। এরপরে আসো যে এই বিনিময় হার বাড়লে আবার যে বৈদেশিক মুদ্রার চাহিদা কি হবে, বৈদেশিক মুদ্রার চাহিদা কি হবে। আগেরটা চিন্তা করো, আগে কি বলেছিলাম, বিনিময় হার কমলে আমাদের আমদানি পণ্যের মূল্যটা কি হয়ে যায়, আমদানি পণ্যের মূল্যটা কমে যায়, আমদানি পণ্যের মূল্যটা কমে যায় বিনিময় হার কি কমে গেলে। তাহলে বিনিময় হার বেড়ে গেলে আমদানি পণ্যের মূল্য বেড়ে যায়, বিনিময় হারটা বেড়ে গেলে আমদানি পণ্যের মূল্য বেড়ে যায়। ফলে আমাদের কি হয়ে যাবে, আমদানি পণ্য মূল্য বেড়ে গেলে আমাদের আমদানি চাহিদাটা কি হয়ে যাবে, কমে যাবে। ফলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কি হবে, কমে যাবে। ব্যাখ্যা দিচ্ছি দেখো, আগে আমি আমদানি করার জন্য 80 টাকা জমা দিলে আমি পেতাম কত, $1 পেতাম। আমি $1 পণ্য বিদেশ থেকে কি করতাম, আমি আমদানি করতাম 80 টাকা জমা দিয়ে, ঠিক আছে। এখন আমাকে বিনিময় হার বেড়ে 85 টাকা হয়ে গেছে। তাহলে আমি 85 টাকা জমা দিয়ে কত পাচ্ছি, $1 পাচ্ছি, ঠিক আছে। 85 টাকা জমা দিয়ে কত পাচ্ছি, আমি $1 পাচ্ছি। অর্থাৎ বিদেশ থেকে আমি কি করছি এখন, যে ওই 85 টাকা দিয়ে কি করলাম, 85 টাকা দিয়ে আমি ইয়েটা আমদানি করলাম। আগে 80 টাকা দিয়ে কত পাচ্ছি, সরি, আগে কি বলেছিলাম যে আমার বিনিময় হারটা যদি কি হয়ে যায়, বিনিময় হারটা যদি কমে যায় তাহলে আমার আমদানি পণ্যের মূল্য কমে যায় বলেছিলাম। হ্যাঁ, আমদানি পণ্যের মূল্য কমে যায়। তাহলে বিনিময় হার বাড়লে আমদানি পণ্যের মূল্য বাড়বে, বিনিময় হার বাড়লে আমদানি পণ্যের মূল্যটা বাড়বে। মনে একটু ভুল বলেছিলাম মনে, ঠিক আছে, একটু দেখে নেবা ব্যাক করে ভিডিওতে কি বলেছি। আগে কি বলেছিলাম, আগে যা বলেছি এখন তার উল্টাটা বলবো। আগে বলেছি যে বিনিময় হার কমে গেলে আমাদের আমদানি পণ্যের মূল্যটা কি হয়ে যায়, কমে যায়, ঠিক আছে, আমদানি পণ্যের মূল্যটা কমে যায়। আর তাহলে উল্টাটা হবে, বিনিময় হার বেড়ে গেলে আমদানি পণ্যের মূল্যটা বেড়ে যায়, বিনিময় হার বেড়ে গেলে আমদানি পণ্যের মূল্যটা বেড়ে যায়। তাই আগে $80 দিয়ে আমি $1 পণ্য পেতাম, এখন 85 টাকা দিয়ে কত টাকার পণ্য পাই, $1। এই যে 80 টাকা দিয়ে $1 পণ্য পেতাম, এখন 85 টাকা দিয়ে আমি $1 পণ্য পাই। তাহলে $1 পণ্য পাওয়ার জন্য আমাকে বেশি টাকা খরচ করতে হচ্ছে, এর মানে আমদানি পণ্য মূল্য বেড়ে গেছে। আর আমদানি পণ্যের মূল্য বেড়ে গেলে আমদানির চাহিদা কমে যাবে, আমদানির চাহিদা কমে গেলে বৈদেশিক মুদ্রার চাহিদাটা কমে যাবে। এই দেখো, আমি R2 থেকে R0 যাওয়া মানে কি, যে E4 থেকে কোথায়, E0 যাওয়া। এক্ষেত্রে আমার বৈদেশিক মুদ্রার চাহিদাটা F1 F2 ধরো, চাহিদাটা E4 E3 কমে গেছে, কমে কোথায় চলে গেছে, যে এই ইয়েতে E0 চলে গেছে। আগে ছিল কতটুকু, R2 E4, তাহলে F4 E4 F3 জন কমে গেছে, তাহলে R2 F3 মানে কি, R0 কত, E0 হয়ে গেল, ঠিক আছে। বৈদেশিক মুদ্রার চাহিদাটা কমে গেল, কমে E4 থেকে E0 চলে গেলাম, আর যোগান বেড়ে E3 থেকে E0 চলে গেলাম। আবার বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হারটা নির্ধারিত হয় বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে। যদি কোনো কারণে যদি বৈদেশিক মুদ্রার হার ভারসাম্য বিনিময় হার হতে যদি বেশি হয়, তাহলে এটা ওই অতিরিক্ত বৈদেশিক মুদ্রার কারণে এই বিনিময় হারটা কমে যাবে। আর যদি ভারসাম্য বিনিময় হার হতে বিনিময় হার কম হয়,
তাহলে অতিরিক্ত চাহিদার কারণে বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা বাড়বে। আলোচনা শেষ করার আগে আবারও বলছি, কয়েকটা পয়েন্ট লিখে রাখো। বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে গেলে রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়, ফলে রপ্তানির পরিমাণ কমে যায়, বৈদেশিক মুদ্রার যোগান কমে যায়। ঠিক আছে, মানে বিনিময় হার যদি কমে যায়। তারপর লেখো 2 নম্বর, বৈদেশিক বিনিময় হার যদি কমে যায়, আমদানি পণ্যের দাম কমে যায়, ফলে আমদানির চাহিদা কি হয়ে যায়, বেড়ে যায়। আমদানি পরিমাণ বেড়ে বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে। শেষ। এরপরে লেখো আরেকটা পয়েন্ট, যদি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি পায়, তাহলে রপ্তানি পণ্যের দাম বেড়ে যায়। রপ্তানি পণ্যের দাম কমে যায়। যদি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাড়ে, তাহলে রপ্তানি পণ্যের দাম কমে যায়। রপ্তানি পণ্যের দাম কমে যায়, এতে রপ্তানির পরিমাণটা বাড়ে। রপ্তানি পরিমাণ বাড়লে বৈদেশিক মুদ্রার যোগান বাড়ে। এরপরে লেখো, যদি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়ে যায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়ে যায়। লেখো, যদি বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেড়ে যায়, তাহলে আমদানি পণ্যের মূল্য বেড়ে যাবে। আমদানি পণ্যের মূল্য বেড়ে গেলে আমদানি চাহিদা কমার মাধ্যমে বৈদেশিক মুদ্রার চাহিদা কমবে। আরও তো অনেক কারণ রয়েছে। ঠিক আছে, এই সমস্ত ঘাত প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য বিনিময় হারটা নির্ধারিত হয়। আজকের আলোচনা এতটুকু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে প্রায় কি এই প্রশ্নটা কি আসে, এটা ভালো করে রপ্ত করলে বাদবাকি প্রশ্নগুলোর আনসার আমরা খুব সহজে কি করতে পারবো, আমরা দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।